এবার প্রকাশ্যে এলো আয়নাঘর, সেই সঙ্গে পুরো বিশ্ব দেখল নৃশংসতার নজির। আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকার পুরো দেশ জুড়ে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। আয়নাঘরে যেন জীবন্ত সাক্ষী হয়ে আছে গুমের বিভৎসতার। এ বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন নূর খান লিটন, সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও মানবাধিকার কর্মী। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনারা বেশ কিছুদিন ধরেই গুম সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করলেন, গুম নিয়ে কাজ করলেন। একটু জানতে চাই যে এবার ভয়ঙ্কর আয়নাঘর দেখলো পুরো বিশ্ব, সেই সঙ্গে রক্তহীন করা নির্যাতনের বর্ণনা দিলেন ভুক্তভোগীরা। আয়নাঘরের বিষয়ে আমরা দেখেছি পতিত স্বৈরাচার সবসময় আয়নাঘরের অস্তিত্ব অস্বীকার করেছে। প্রথম হচ্ছে যে এ পর্যন্ত কখনোই সরকার এই ধরনের গোপন সেল বা গোপন কারাগার বা বন্দিশালা বা নির্যাতন কেন্দ্র এর কোনোটাই কখনো স্বীকার করেনি। কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে এই গোপন সেলগুলোই ছিল, এবং এটার সংখ্যাটি কয়টি এটি বলা এখনই সম্ভব না। তবে আমরা যে কয়টি জায়গায় এ পর্যন্ত গিয়েছি সব জায়গাতেই কম বেশি আমরা এই সিক্রেট সেলগুলো পেয়েছি। এবং আপনারা গতকালকে প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে অনেক ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং ভুক্তভোগী যারা ভিকটিম, যারা এখনও জীবিত রয়েছেন, তাদের কেউ কেউ এই বন্দিশালাগুলোতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে, এবং তারা বিস্তারিত বর্ণনা দিয়েছেন ওখানে দাঁড়িয়ে। এবং অনেকেই তাদের অবস্থান, কোন রুমে তারা ছিলেন সেটাকে চিহ্নিত করেছেন, কিভাবে তাদের নির্যাতন করা হতো, কত সময়কাল তাদেরকে ওখানে আটক রাখা হয়েছে, এবং কিভাবে তারা এই সময়টা গণনা করতেন, এবং তাদের চিকিৎসার ব্যবস্থাটা কী ছিল, কী ধরনের নির্যাতন তাদেরকে ফেস করতে হতো, কী ধরনের ইন্টারোগেশন তাদের ফেস করতে হতো, এই সমস্ত বর্ণনা তারা কিন্তু ওই অল্প সময়ের ভিতর যতটুকু দেওয়া সম্ভব তারা দিয়েছেন। এবং একজন কিশোরী, যার বয়স তখন 11 বছর ছিল, সে কিন্তু র্যাব 2 CPC 3, অর্থাৎ আগে র্যাব 2 হেডকোয়ার্টার যেটা ছিল আগারগাঁও, সেই জায়গাটিকে চিহ্নিত করেছে যে তাকে এবং তার মাকে যখন গাবতলী বাস স্ট্যান্ড থেকে উঠিয়ে নেওয়া হয় এবং ওখানে রাখা হয়, এবং প্রায় 30 ঘন্টার কাছাকাছি সময়ে আনুমানিক তাদেরকে ওখান থেকে নিয়ে একটা মাইক্রোবাসে অন্যত্র যাওয়ার পথে আপনার কমলাপুর রেল স্টেশনের নিকটবর্তী এলাকায় এই কিশোরীকে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এবং তাকে ফেলে দেওয়ার আগে তার ঠিকানা এবং মোবাইল নাম্বার তার বাবার, এটা হয়তো সে কিশোরী শিশু এই কারণে তার হাতে ধরিয়ে দেয় যাতে কেউ ওই ঠিকানায় যোগাযোগ করে এই বাচ্চাটাকে নিতে পারে। এবং সেই 11 বছরের সেই কিশোরী, সে কিন্তু গতকালকে তার যেখানে তাকে আটকে রাখা হয়েছিল সেই জায়গাটিকে সুন্দরভাবে স্পষ্টভাবে সে জায়গাটাকে চিহ্নিত করেছে এবং ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটা দেশবাসী দেখেছেন। দ্বিতীয় যে জায়গাটিতে, যেটাকে আমরা বলি JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল, JIC, এবং যেটি আয়নাঘর নামে বহুল প্রচারিত সাম্প্রতিককালে, কোড আনকোড আয়নাঘর। এই আয়নাঘরটি হচ্ছে আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা অর্থাৎ DGFI হেডকোয়ার্টারের প্রেমিজের ভিতরেই কিন্তু এই আয়নাঘরের অবস্থান। এবং আয়নাঘরে যারা ছিলেন তারাও ওখানে তারা যে ঘরগুলিতে ছিলেন, রুমগুলিতে ছিলেন, যেমন হুম্মাম কাদের তার রুমকে চিহ্নিত করেছেন, ব্যারিস্টার আজমি তার রুমকে চিহ্নিত করেছেন, তারপর আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা তারা তাদের রুমগুলি চিহ্নিত করেছেন, এবং তারা প্রত্যেকে তাদেরকে নিয়ে প্রথম কী আচরণ করেছে, তারপরে তাদের নাম ঠিকানা কিভাবে লিপিবদ্ধ করেছে, তাদের কী ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কী ধরনের নির্যাতন করা হয়েছে, কত সময়কাল তাদেরকে রাখা হয়েছে, কয় বছর বা কয় দিন, সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন। এবং ওখানে কিভাবে তাদের সাথে ব্যবহার করা হতো, নির্যাতনে কী কী জিনিস ব্যবহার করা হতো, কী ধরনের বাক্য বিনিময় করত,
এবং চোখ বেঁধে কীভাবে রাখা হতো এবং ঘরে যে খাটটি ছিল সেটাও তারা চিহ্নিত করেছেন। আমরা যেটা ওখানে দেখলাম সেটা হচ্ছে ঘরগুলি অর্থাৎ সেলগুলিকে ছোট ছোট সেলগুলিকে ভেঙে বড় করা হয়েছে, অর্থাৎ মাঝখানের দুটো সেলের মাঝখানের পার্টিশনটাকে ভেঙে ফেলা হয়েছে। আপনারা যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন কেমন চিত্র দেখেছিলেন? আমরা যখন প্রথম পরিদর্শনে যাই তখনও কিন্তু এই অবস্থায় ছিল। এইবার পরিদর্শনে যেয়ে কিছু ব্যতিক্রম পেয়েছি, তবে সেটা খুব বেশি না। যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা আমাদের প্রথম ভিজিটের আগেই, এবং এইবারের ভিজিটে যেটা তখনই আমরা যেটা দেখেছি, নতুন রং করা হয়েছে, যেখানে বন্দীদের বক্তব্য অনুযায়ী ওয়ালে প্রচুর লেখা ছিল, কারো নাম ছিল, কারো ঠিকানা ছিল, কারো মোবাইল নাম্বার ছিল, কারো মনের কথা লেখা ছিল। এই সব জিনিসকে কিন্তু মুছে ফেলা হয় ৫ তারিখের পরে। অর্থাৎ যাদের নিয়ন্ত্রণে আয়নাঘর বা জেআইসি, তারাই এই আলামত নষ্ট করেছে, এর পরিবর্ধন সাধিত করেছে। এবং যেটি খুব আলোচ্য বিষয়, যে ওখানে ইন্টারোগেশনের জন্য যে রুমটা ছিল, যেখানে নিয়ে নির্যাতন করা হতো, সেখানে একটা কাঁচ দিয়ে ঘেরা অংশ ছিল। সেই কাঁচ দিয়ে ঘেরা যে বক্সের মতো ছিল সেটাকেও সরিয়ে ফেলা হয়েছে। তারপর ওয়ালগুলি ছিল সাউন্ড প্রুফ, অর্থাৎ সাউন্ড যাতে বাইরে না যায়। দৃশ্যত ওখান থেকে যে সাউন্ড প্রুফের জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে সেটা পরিষ্কার। তারপরে ঝুলানোর ব্যবস্থা ছিল মানুষকে, সেটাও আমরা দেখেছি। এবং CPC 3-তে আমরা কিন্তু এর আগেই ওই যে চেয়ার, ইলেকট্রিক চেয়ার, যেটা দিয়ে মানুষকে বসিয়ে ঘোরানো হতো, সেই চেয়ারটা কিন্তু আমরা 2.5 মাস 3 মাস আগেই উদ্ধার করেছিলাম ওদের গোডাউন থেকে। ওরা ওইটাকে একেবারে পুরানা কাপড় চোপড় দিয়ে, কাগজপত্র দিয়ে ঢেকে রেখেছিল। এটা আমরা 2.5 মাস আগে যখন যাই আনুমানিক, তখন যে উদ্ধার করি, এবং সেটি কালকে প্রদর্শন করা হয় আবারও। এটা CPC 3 RAP 2 ব্যাটালিয়ন 2। আর আয়নাঘরের যে অবস্থাটা দেখেছি সেটি তো একদম, প্রত্যেকটা ভিকটিম বর্ণনা দিয়েছেন যে তাদেরকে গাড়ি থেকে কতটুকু দূরে নামানো হয়েছিল আনুমানিক, তারপর কিভাবে হাঁটানো হয়েছে, তারপর ডানে গেছে না বামে গেছে, একদম হাঁটতে হাঁটতে যে সেই জায়গা চিহ্নিত করে দিয়েছে। এর ফলে এটা খুব স্পষ্ট যে ব্রিগেডিয়ার আজমি বা এই ধরনের যারা ওখানে ছিলেন, যারা দীর্ঘ সময় দিয়ে, যে 8 বছর, এই 8 বছর ব্রিগেডিয়ার আজমি তো ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল না। তিনি ওই জেআইসি যারা নিয়ন্ত্রণ করতেন তাদের হেফাজতেই ছিলেন, অর্থাৎ ডিজিএফআইয়ের হেফাজতেই ছিল। এবং ডিজিএফআইয়ের যারা ওই জেআইসির দেখভাল করতো তাদের নিয়ন্ত্রণেই ছিল। এবং এই যে তখন যারা দায় দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করা যেতে পারে, এটা কোনো খুব বড় কোনো কাজ না। এটা কিন্তু খুব স্পষ্ট যে ওই সময়কালে কারা কি দায়িত্বে ছিলেন, কারা হেড ছিলেন, কারা ওই সেলগুলির তত্ত্বাবধানে ছিলেন, কারা ডাক্তার ছিলেন, কারা ফুড ফরমাস খাটতেন, কারা খাবার পৌঁছায় দিতেন, কারা ওখানে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই বলে একে অপরকে সম্বোধন করতেন। এগুলো কিন্তু খুব স্পষ্টভাবেই জানা সম্ভব, এবং আমার বিশ্বাস যে ইতিমধ্যে এই নিয়ে কাজ শুরু হয়েছে, এবং আশা করছি খুব শিগগিরই পুরো বিষয়টা আরও ইনভেস্টিগেশনের শেষ পর্যায়ে সবকিছুই জাতির সামনে উন্মুক্ত করা হবে। জনাব নূর খান, এরপরে দেখেন টার্গেট মূলত কারা হতো? আমরা কয়েকজন তার আগে আমি আরেকটু বর্ণনা দিয়ে নেই। সেটা হচ্ছে, আমি যখন RAP 2 CPC 3-তে গেলাম, সেখানে আমরা খুব ছোট ছোট কক্ষ দেখলাম, যেটা আমরা আগেও দেখেছি। এরপরে যখন আমরা আপনার TFI-তে গেলাম, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে, সেখানে যে নিস্তারায় যে নতুন করে পাওয়া গেছে, যেটা একেবারেই ওয়াল দিয়ে ঘিরে ফেলানো হয়েছিল, ওটা বোঝার কোনো উপায় ছিল না যে ওর ভিতরে আবার সেল আছে। ওয়াল ভেঙে যখন ঢোকা হলো, তখন আমাদের সহকর্মীরা দেখলেন যে ওইটার ভিতরে এত ছোট আকারের সেল আছে, যেটা কোনোভাবেই 3 ফিটের উপর লম্বা হবে না, বা 3.5 ফিট, আর চওড়ায় 2 ফিট 2.5 ফিট, এর বেশি না। এবং তার একটা সাইডে ঠিকই নর্দমার ব্যবস্থা, অর্থাৎ প্রস্রাব পায়খানার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে একটা মানুষ বসে থাকাও আজাব শব্দটা ব্যবহার করছি, যে কতটা ভয়াবহ। ওখানে বসে থাকাটা মানেই হচ্ছে আজাব। এরকম একটি জায়গায় মানুষকে দিনের পর দিন রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদের নামে টর্চার করা হয়েছে,
তারপরে মানুষকে ঝুলিয়ে পেটানো হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ঘূর্ণীয়মান চেয়ারে বসানো হয়েছে এবং বীভৎস রকমের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এবং কাউকে কাউকে ওয়ালের ভিতরে এমন সমস্ত ছবি প্রদর্শন করেছে যেটা বীভৎস, অর্থাৎ ওই ছবি দেখে যাতে মানুষ ভয় পায় এমন। কাউকে কাউকে চোখ খুলে দেখানো হয়েছে নানান ধরনের অস্ত্রপাতি। আমরা এগুলি ভিকটিমের মুখ দিয়ে শুনেছি। এই যে একটা ভয়াবহ অবস্থা, এই অবস্থাটা কেন তৈরি করা হয়েছে, এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে সমাজে একটা ভয়ার্ত পরিবেশ তৈরি করে দেওয়া, যেই পরিবেশের কারণে মানুষ সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য যাতে না দিতে পারে, সরকারের কোনো সমালোচনা যাতে না করতে পারে, সরকারের বিরুদ্ধে যাতে আন্দোলন সংগঠিত না করতে পারে, এইটার একটা কারণ। এবং এর প্রধান টার্গেট বিরোধী দল এবং মতের লোক। আর সেখানে আমার প্রশ্ন, আমরা যেমনটি দেখলাম যে একজন ভিকটিম গতকাল বলছিল যে মোদির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয় বানানো হয় জঙ্গি, বন্দি করা হয় আয়নাঘরে। আরেকজন বলছিল সে জানেই না, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বন্দি করা হয় আয়নাঘরে। প্রথম হচ্ছে যে আমরা ওখানে যেটা লক্ষ্য করেছি যে একটা সেকশন ছিল যারা মানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, বিরোধী মতের সাথে যুক্ত ছিলেন, ধরেন বিএনপি, জামাত। আরেকটা অংশ ছিল যাদেরকে বলা হতো, যেমন ধরেন মোদির বিরোধিতা করা বা ইসলাম সম্পর্কে দুইটা কথা বলা বা নামাজ মসজিদে যেয়ে পড়া বা মানুষকে নামাজের জন্য ডাকা, এই জিনিসগুলিকে অনেক সময় জঙ্গির তকমা দিয়ে এদেরকেও আটক করা হয়েছে। এবং শুধু আটক না, এমন নির্যাতন তাদের উপর করা হয়েছে যাতে, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি যে ওখানে যারা ছিল টিএফআই সেলে, তার ভিতরে একটা ছেলে প্রায় উলঙ্গ থাকতো এবং পাগল হয়ে গিয়েছিল। আরেকটা মানুষ ছিল যে চিৎকার করতো, পিটাইলেও চিৎকার করতো, না পিটাইলেও চিৎকার করতো, এরকম বিভৎস অবস্থা। তার মানে মেন্টালি তারা এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যেটা মানে পৃথিবীর প্রতি ভীতি, শ্রদ্ধা এবং মানসিকভাবে কমপ্লিটলি এটাকে কি বলবো, অসুস্থ হয়ে গেলে যেটা হয় সেটা। এবং এদের ব্যাপারে কোনো চিকিৎসা স্থায়ী মানে তাৎক্ষণিক কোনো চিকিৎসা বা অন্য কোনো ব্যবস্থা তারা নেয়নি। অনেক ক্ষেত্রে চিকিৎসা দেওয়া হতো, সেটাও খুবই সীমিত আকারে, এবং অনেক ক্ষেত্রে গরম পানি আর লবণ খাওয়ানো হতো ব্যথা কমানোর জন্য। এই ধরনের একটা ব্যবস্থা দেখেছি। এবং যে গরম পানি দেওয়া হতো সেটাও দেখা যেত ময়লা আবর্জনাযুক্ত গরম পানি। আর খাবারের ব্যাপারে দেখা গেছে যে এক এক জায়গায় এক এক ধরনের খাবার, হয়তো টিএফআই খাবারটা কেউ বলছে ভালো, কেউ বলছে আয়নাঘরের খাবার ভালো, এরকম ভালো মন্দ ছিল। এবং একজন বন্দী বলেছে যে আয়নাঘরের থেকে তাকে যখন চিকিৎসা, এটা এই বন্দীটি ওই সফরে ছিলেন না, আমাদের কাছে যে যারা বলেছেন তাদের একজন, সে বলেছে আমাকে যখন আয়নাঘর থেকে একদিন রাতের খাবারের পর আমার যেহেতু আমি অসুস্থ ছিলাম, এই কারণে আমাকে চোখ বেঁধে হাঁটিয়ে নিয়ে পাশে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যেটা একটা সেট আপ ছিল মেডিকেল ডিসপেন্সারি টাইপের। এবং সেখান থেকে আমাকে ডাক্তার কথা বলেছে, উনি মাস্ক পরা ছিলেন, কথা বলেছেন, বলে তারপর আমার চিকিৎসা করেছেন, তারপর আমাকে নিয়ে এসছেন 15 মিনিট বা আধা ঘন্টা পরে। তো এইটার মধ্য দিয়ে খুব স্পষ্ট যে মেডিকেল সেন্টার, আয়নাঘরের একেবারে পাশাপাশি একটা বিল্ডিং আছে যেটা মেডিকেল সেন্টার। তো সম্ভবত ওখানেই তাদেরকে নিয়ে যে ডাক্তার দেখানো হয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারকে নিয়ে আসা হতো। এই তথ্যগুলো আমরা বিভিন্ন বন্দী যারা ওখানে ছিল এবং গতকাল যারা সফরে গিয়েছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে পেয়েছি। সবচেয়ে ভয়াবহ যে জিনিসটি সেটা হচ্ছে কোনো বন্দীকে ধরেন ডিজিএফআই ধরল, তারপর তারা এটা র্যাবে হস্তান্তর করলো, এবং হস্তান্তর প্রক্রিয়াটাও কিছুটা নাটকীয়। কোনো ক্ষেত্রে সরাসরি হস্তান্তর করত, কোনো ক্ষেত্রে বন্দীকে রাস্তায় রেখে চলে আসার উইদিন 1-2 মিনিটের মধ্যে আরেক গ্রুপ এসে তাকে ধরে নিয়ে যেত। তো এইটার মধ্য দিয়ে বন্দী বুঝতো যে আমাকে ট্রান্সফার করা হলো আরেকটা গ্রুপের কাছে। এবং একটা বন্দির বক্তব্যে যেটা এসছে, উনি আপনার ডিজিএফআইতেও ছিলেন, টিএফআইতেও ছিলেন, আবার র্যাব
3-তেও ছিলেন, এরকম বক্তব্য এসছে, এবং কিভাবে ওনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করা হয়েছে উনি সেই বর্ণনাগুলি দিয়েছেন, এবং কিভাবে মানুষকে এই একটা কাঠের রোলারের ভিতরে এই বগলের রোলারটা ঢুকিয়ে দিয়ে হাত বেঁধে ফেলে, এবং তারপর ওই রোলারটা কিছু একটার সাথে যুক্ত থাকে, চোখ বান্ধা অবস্থায় বুঝে না, অনুমান সব, তারপরে মেশিন চালু করলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, যাতে বুড়ি আঙ্গুলটা কোনো রকম স্পর্শ থাকে, বুড়ি আঙ্গুলটা উঁচা করে যাতে পায়ের বুড়ি আঙ্গুলটা মাটির সাথে থাকে, তারপর করা হতো নির্যাতন, এবং তারপরে আবার দীর্ঘ সময় আরেকটু উপরে নিয়ে ঝুলিয়ে রাখা হতো। এবং অনেক ক্ষেত্রে একজন আমাদের কাছে বলেছেন যে তিনি শুনেছেন এবং সহবন্দির কাছ থেকে, যে তাকে যখন আরেকটা রুমে নিয়ে যাওয়া হচ্ছিল ইন্টারোগেশন করার জন্য, সে মানে মাটিতে কিছু মানুষের মাটিতে শোয়া অবস্থায় পেয়েছেন, যাদেরকে তিনি মনে করেন অনেক আগেই তারা মারা গিয়েছে, মানে একদম ঠান্ডা লাশের উপর দিয়ে তাকে নেওয়া হয়েছে, এবং সেখানে রক্ত, শুকনা রক্ত, জমাট বাঁধা রক্ত। এই যে একটা বিভৎসতা, এই জিনিসগুলি কিন্তু গেল স্বৈরাচারের আমলে ধারাবাহিকভাবে হয়েছে, এবং বলা হতো শুধু মানুষই না, গুমের শিকার হতো লাশও। আমি সেই বিষয়টি আলোচনায় আনতে চাই। একটা বিরতির সময় হয়েছে দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নূর খান লিটন, শুধু মানুষই গুমের শিকার হতো না, গুম করা হতো লাশও। কতটা হিংস্র হলে আসলে লাশকেও গুম করা যায়? দেখেন, এই যে ঘটনাগুলি বর্ণনা দিচ্ছি, এটাই তো শেষ না, আরো অনেক নৃশংসতা একের পর এক পেঁয়াজের খোসার মতো উন্মুক্ত হচ্ছে। তো আমরা এ পর্যন্ত যে সমস্ত বন্দী, প্রত্যক্ষদর্শী, অনেক ক্ষেত্রে দূরবর্তী যুক্ত মানুষদের সাথে কথা বলে যে জিনিসগুলি পেয়েছি, সেটা অনেক ভয়াবহ। যে কথাটি আপনি বলছেন, গুমের শিকার শুধু মানুষ না, লাশও। এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন যে আজ 200-300 মানুষ এখন পর্যন্ত আমাদের হিসাবে, মানে আনুমানিক 200-র উপরে মানুষ এখন পর্যন্ত যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, অর্থাৎ গুমের শিকার হয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান নেই, তাদের পরিবারও জানে না তাদের ভাগ্যে কি পরিণতি ঘটেছে, কিছু না। বিগত দিনের স্বৈরাচারী শাসক গোষ্ঠী কথা উঠলেই বলতো তারা পালিয়ে গেছে, তারা ঋণগ্রস্ত, কেউ পরকিয়া করেছে, কেউ বিদেশে যেতে যে ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে, এই ধরনের উদ্ভট গল্প সাজিয়ে পাশ কাটানোর চেষ্টা করতেন। দুঃখজনক যে নীতি নির্ধারকরা, যারা মানুষকে নৈতিকতার শিক্ষা দিবে, নেতাদের কাছ থেকে তো আমরা সেইটা পাবো, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এমনভাবে তারা গল্প বা মিথ্যা প্রচার করতেন যেটি গোয়েবেলসের সূত্র হার মেনে যায়। তো এখানে যেটা হয়েছে যে এই মানুষগুলোর অনেকেরই হয়তো জীবনাবসান হয়েছে, অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা যার ফলে দেখেছি এই 200-300 মানুষের বাইরে আরও কিছু মানুষকে আমরা পেয়েছি গত 15 বছর 16 বছর রাস্তায়, ব্রিজের নিচে, খালে, বিলে, নদীতে মাথায় গুলিবিদ্ধ, বুকে গুলিবিদ্ধ মানুষ, এবং তারা কিন্তু এই ধরনের ঘটনারই শিকার। এখন পর্যন্ত ওই যে বললাম আনুমানিক 200-র উপর মানুষ যাদের কোনো সন্ধানই আমরা জানি না, এই মানুষগুলোর কি হতে পারে, এটার এই একটা অংশ নিশ্চিত করে বলা যায় যে এই মানুষগুলোর কেউ কেউ ওই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ডের পরে আমরা যে বর্ণনাগুলি পেয়েছি প্রত্যক্ষদর্শী বা ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জবান থেকে, তাতে খুব স্পষ্ট যে মানুষকে হত্যা করে তারপর তার লাশ নিয়ে বা জীবিত মানুষকে নিয়ে বা লাশ নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেত, সেখানে আগের থেকে নৌকা বাঁধা থাকতো, অথবা কোনো ব্রিজের দুই পাশকে ব্লক করে দিয়ে জীবিত মানুষকে গুলি করে মারা হতো বা মৃতদেহ পানিতে ফেলে দেওয়া হতো। এটা ছিল একটা প্রসেস। আর একটা প্রসেস ছিল যেটুক জানা গেছে, এই যে পোস্তাগোলা ব্রিজটার এই পাশে সামরিক একটা স্থাপনা আছে, এইখানে সুন্দরবন থেকে জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা একটা দেশি নৌকা, বড় এই ইঞ্জিন নৌকা নিয়ে আসা হয়েছিল,
এবং যেই নৌকাটি র্যাব নিয়ে এসেছিল, এবং এই নৌকাটিতে করে প্রায় রাত্রে 2 জন 3 জন 4 জন 5 জনের লাশ এই মাইক্রোবাসে নিয়ে যেয়ে ওই এলাকা ঘিরে ফেলে এই নৌকায় লাশগুলি উঠিয়ে লাশের পেট কেটে নাড়ি ভুড়ি আলাদা করে তারপর সিমেন্টের বস্তা দিয়ে শরীরের সাথে বেঁধে তাদেরকে মুন্সিগঞ্জের ওই অঞ্চলটায়, অর্থাৎ ঢাকার থেকে মুন্সিগঞ্জের যে নদী বহমান, এইটার গভীর জায়গায় নিয়ে ফেলে দেওয়া হতো, যেটার পরে এটা চাঁদপুরে বড় নদীতে যেয়ে পড়তো, মানে মুন্সিগঞ্জের আশেপাশে ফেলে দেওয়া হতো। কাউকে কাউকে যমুনা নদীতে ফেলা হতো। আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো বাহিনীর নিয়ন্ত্রণাধীন জায়গা, যেমন যমুনা ব্রিজের নিচে ছিল সেনাবাহিনী, এই সমস্ত জায়গার থেকে নিয়ে আসলে লাশগুলিকে ফেলে দেওয়া হতো নদীর মাঝখানে। এবং এদের কারো কারো লাশ ভেসে উঠেছে, কিন্তু চিহ্নিত করা যায়নি, কারণ সেই ব্যবস্থাটি তখন সাধারণের ইয়ের বাইরে ছিল। তবে কি কয়েকটি বাহিনীর যোগসাজশে এমন নির্মমতা চলত? আপনি দেখেন নারায়ণগঞ্জের লাশগুলি তো ভেসে উঠেছিল, এবং সেটার যে বর্ণনা আমরা পেয়েছি আর এখন যেই বর্ণনাগুলি আমি দিচ্ছি মানুষের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি প্রায় মিল। যেমন মানুষকে নিস্তেজ করে ফেলা হতো ইঞ্জেকশন দিয়ে, তারপর তার শ্বাসরোধ করে মারা হতো, তারপর তার পেট কাটা হতো, তারপর তাকে সিমেন্টের বস্তা বা ইটের সাথে বেঁধে নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হতো, বা কাউকে কাউকে জীবিত অবস্থায় নিয়ে যাওয়া হতো ব্রিজের উপরে, এবং সেখানে নবীন যে সমস্ত কর্মকর্তারা যুক্ত হতেন ওই সমস্ত বাহিনী বা ইন্টেলিজেন্স এজেন্সিতে, তাদেরকে বলা হতো তোমরা শ্যুট করো, মারো, এবং এটা তাদের একটা পরীক্ষা নেওয়ার মতো হতো। আর এই ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা খুব পারদর্শী হতো, তারা কখনো কখনো গল্প করার ক্ষেত্রে 10টা 12টা বা আরও বেশি সংখ্যাও বলে ফেলতো যে আমি এ পর্যন্ত এতজনকে হত্যা করেছি, এরকম। এবং অনেক ক্ষেত্রে এদেরকে অর্থনৈতিক দিক দিয়ে মানে লাভবান হওয়ার সুযোগ করে দিত যারা কমান্ডিং অফিসার ছিলেন বা এই বিষয়গুলি যারা তত্ত্বাবধান করতেন বা যারা এটা মূল হোতা ছিলেন। এবং আমরা যে জিনিসগুলি পেয়েছি যে অনেককে যখন এইভাবে জঙ্গি তকমা দেওয়া হয়েছে বা অন্য কোনো তকমা দিয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সাথে দেন দরবার করা হতো টাকা পয়সা নিয়ে, অনেকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হতো, এবং সেই টাকা পয়সার পরিমাণ শুনলে অবাক হয়ে যাবেন। যেমন একজন বন্দীকে এই বন্দি অবস্থায় গাড়িতে করে নিয়ে যে ব্যাংকের নিচে রেখে তার টাকা উঠানো হয়েছে, মানে গাড়িতে বলা হয়েছে অসুস্থ, এবং সেইভাবে এসে ব্যাংক অফিসার এসে দেখে গেছেন কিন্তু বুঝতে দেন নাই, তারপরে টাকা তোলা হয়েছে। কেউ কারো কারো আত্মীয় স্বজন টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং যার ফলে আমরা দেখি না যে এখন অনেকের সম্পত্তির হিসাব বেরোচ্ছে, এবং আরও যে বিভৎস মানে আরও বড় যে ঘটনাগুলি আমরা জানতে পারছি বিভিন্নভাবে, এদের কোর্সমেটরা অনেকে এদের টাকা দিয়ে ব্যবসা করছে, এবং ল্যান্ডে কি পরিমাণ বিনিয়োগ আছে এটা আমি কল্পনা করতে পারবো না, যে কি পরিমাণ বিনিয়োগ তারা ল্যান্ডে করেছে, এবং সেই ল্যান্ডগুলোর ক্যান্টনমেন্টের আশেপাশের জমিগুলি, ভাসান ট্যাগ, এখানে সেখানে যতগুলো আর্মি অফিসার ব্যবসা করে তাদের প্রত্যেকটার সাথে এদের একটা যোগসাজশ ছিল, মানে অনেকের সাথে, সবাই তো না, অনেকের সাথে যোগসাজশ ছিল, এবং এগুলি পাওয়া যাচ্ছে, এখন খুঁজলে পাওয়া যাচ্ছে যে কোথায়। তারপরে হচ্ছে বিদেশে আপনার মানে এটা খুব অবাক করার মতো ঘটনা যে বাংলাদেশে এত কিছু ঘটে গেছে তারা, এবং তারপর খুব ঠান্ডা মাথায় এরা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, এবং এই টাকাগুলো হচ্ছে নির্যাতন করে মানুষের রক্ত ক্ষরণ ঘটিয়ে আদায় করেছে, এবং সেই টাকার একটা বড় অংশ কিন্তু এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। পাচার হওয়ার সাথে সাথে দেখা গেছে যে গুমে ভারতের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এই বিষয়টা আমি সুনির্দিষ্টভাবে বুঝতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নূর খান লিটন, যে আলোচনায় আমরা ছিলাম। আচ্ছা, দেখেন আয়নাঘরের যে ব্যাপারটা, অর্থাৎ জেআইসি, আমরা 2022 অথবা 23 সালের দিকে প্রথম জানতে পারলাম যে ব্রিগেডিয়ার আজমি সাহেব তিনি জীবিত আছেন এবং আয়নাঘরে অর্থাৎ জেআইসিতেই বন্দী আছেন,
এটা কর্নেল হাসিনুর রহমান, যে কিনা আয়নাঘরের আরেকজন বন্দী, তিনি বেরিয়ে এসে কিন্তু মেট্রো নিউজের উনি ঘটনার বর্ণনা দিয়েছিলেন এবং সেই বর্ণনা হুবহু মিলে গেছে গতকালকে যখন ব্রিগেডিয়ার আজমি যে জায়গাগুলি চিহ্নিত করেছেন এবং কর্নেল হাসিন যে জায়গা থেকে তাকে দেখেছিলেন, সেটা মোটামুটি আমরা একটা মিল পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই লাশগুলি শুধু যে পানিতে ফেলেছে এটা না, এই লাশের অনেককেই ট্রেনের নিচে ফেলা হয়েছে, মৃতদেহ নিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলানো হয়েছে যাতে এটি চিনতে না পারা যায়। তারপরে অনেক জীবিত মানুষকে ট্রাকের সামনে ফেলে দেওয়া হয়েছে এবং অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু এই পুরা মানে এই যে বিভৎস যে বর্বরতা, বিভৎস ঘটনা, এগুলো কিন্তু এগুলি এক একটা অংশ ঘটনার। তো এর বাইরে আমরা যেটা বলেছি এর আগে, যে একটা বাহিনী নিশ্চয় জিজ্ঞাসাবাদ করেছে, একটা বাহিনী ধরেছে, তারপর আরেকটা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আরেকটা বাহিনী তাকে হত্যা করেছে অথবা তাকে অন্য আরেকটা দেশে রেখে আসছে। এই ঘটনাগুলি কিন্তু আমরা পেয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকজন ভিকটিম তাদের বক্তব্যে বলেছেন যে তাদেরকে এখানে মানে ঢাকা শহর থেকে বা অন্য কোনো জেলা থেকে ধরা হয়েছে, পরবর্তী বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে যে তাকে বর্ডারের কাছে নিয়ে বর্ডারের ওই প্রান্তে অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থা অথবা বাহিনীর কাছে হস্তান্তর করেছে এবং তারা ওখানে বিনা পাসপোর্টে আসার অভিযোগে তাদেরকে আটক দেখিয়েছেন। আবার কারো কারো বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী নিরোধ আইনে, তাদের দেশের আইনে আটক করা হয়েছে, টাডা বা এই ধরনের কোনো আইন। এরকম কিন্তু বেশ কয়েকজন ভিকটিম আমরা পেয়েছি এবং এখনও এরকম একজন ভিকটিম আছে যে কিনা, যার বাড়ি গোপালগঞ্জে, সে আমাদের দেশে একটা বাহিনীতে কর্মরত ছিল, তাকে একাধিকবার গুম করা হয়েছে এবং তারপর ছাড়া হয়েছে, আবার গুম করা হয়েছে, গেট থেকে নেওয়া হয়েছে এবং সর্বশেষ তার অবস্থান লোকেট করা গেছে, তার পরিবার লোকেট করেছে। তার পরিবারের কাছে সে ফোন করেছিল ভারতের একটা কারাগার থেকে এবং তারপর পরিবার যোগাযোগ করে দেখা যাচ্ছে সে ভারতের কারাগারে তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে মামলা করা হয়েছে। অথচ তার আগে 2-3 বার সে কিন্তু বাংলাদেশে এই গুমের শিকার হয়েছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম। তো এই সব কিছু দেখে যেটা মনে হয় যে একটা হচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে গোয়েন্দা সংস্থার কথা বলছি, ডিজিএফআই বলেন বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বলেন বা র্যাবের ইন্টেল বলেন, মানে ইন্টেলিজেন্স এজেন্সির কথা বলেন, বা মানে সিটিটিসির কথা বলেন, এখানে কর্মরত সবাই কি এটার সাথে যুক্ত ছিলেন? নির্দ্বিধায় বলা যায় যে সবাই না, অর্থাৎ বাহিনীর সবাই এটার সাথে যুক্ত ছিল না। প্রত্যেকটা বাহিনীর ভিতরে কিছু কিছু মানুষ, মানে কিছু একেবারে বলা চলে যে স্বৈরাচারের মানে একদম নিজস্ব কিছু বলয় তৈরি করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এবং সেইখানে নির্দিষ্ট ব্যক্তিরাই এই পুরা ভুবনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তাদের চিহ্নিত করা কতটা চ্যালেঞ্জিং? এটা এখন আর চ্যালেঞ্জিং বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে তারা চিহ্নিত হয়েছেন এবং আপনারা দেখবেন যে ধাপে ধাপে তাদেরকে হয়তো আইনের আওতায় নিয়ে আসা হবে, নিয়ে আসছে। ইতিমধ্যে আমরা দেখছি যে সরকার তাদেরকে, আমরা দেখেছি গুম কমিশনের সুপারিশ ছিল র্যাব বিলুপ্তির, এবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। দেখেন, আমি মানবাধিকার কর্মী হিসাবে এটা নতুন কোনো বক্তব্য আমাদের কাছে না। আমরা বহু আগের থেকে কিন্তু র্যাব বিলুপ্তির কথা বলেছি। কেন বলেছি? আজকে যেগুলো আপনারা দেখছেন সংবাদে, যেগুলি উঠে আসছে, মানুষের সামনে যে জিনিসগুলি দালিলিক প্রমাণ হিসেবে আসছে, তারপর কি এরকম কোনো খুনে বাহিনীর অস্তিত্ব একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি সম্ভব? আমি মনে করি এটা সম্ভব না। যার জন্য আগেও বলেছি, এখনও বলেছি, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি যদি কোনো অপরাধ করি, প্রচলিত আইন আছে, সে আইনে আমার বিচার হোক, আমার শাস্তি হোক। কিন্তু বিচার বহির্ভূতভাবে আমাকে হত্যা করবেন, আমাকে আটকিয়ে রেখে বছরের পর বছর রেখে দেবেন, আমার অর্থ কেড়ে নেবেন, এইটা এই গণতান্ত্রিক সমাজে কোনোভাবে সমর্থন করার সুযোগ নেই। এই কারণে একটা জিনিস আমি আবারও বলি, আমি যেটা বারবার বলতে চেষ্টা করেছি, যে বাহিনীর সবাইকে যুক্ত না, এই জন্য কি সরাসরি বাহিনীকে যুক্ত করা যায় সেটাও আমি বলছি না। কিন্তু যদি ব্যাপকতা এরকম হয়ে যায় যে ওই বাহিনীর ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ওই বাহিনীটাকে আর মানে রাখার সুযোগ নাই, এটা এত দূর আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে তো বাহিনীগুলির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কিন্তু
তারপরও বলবো যে পুরা বাহিনীকে দোষারোপ করার সুযোগ নেই, আমরা করছিও না। বাহিনীর ভিতর যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদেরকেই চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথা বলছি। এবং সবচেয়ে ভালো হয় সেই বাহিনীগুলি যদি নিজ উদ্যোগে, কারণ তারাই তো জানে যে তাদের ভিতরে কারা এই কাজগুলি করেছে, কারা জেআইসির আয়নাঘর পরিচালনা করেছে, কারা এই গোপন সেল টিএফআইতে মানে পরিচালনা করেছে, কারা র্যাবের ভিতরে এই গোপন সেলগুলি পরিচালনা করেছে, কারা মানুষ ধরে এনেছে, কোন মাইক্রোবাসের ড্রাইভার মানে কোন সময় কাকে মানে কোন মানে গ্রুপকে নিয়ে অপারেশনে গিয়েছে, সবই তো প্রকাশিত হয়ে যাওয়ার কথা এবং প্রকাশিত হবেই। এবং সবচেয়ে ভালো হয় বাহিনীগুলি যদি নিজস্ব প্রক্রিয়ায় এই তদন্তটা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং সে তাহলে এই বাহিনীগুলি এবং এই গোয়েন্দা সংস্থার প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ ফিরে আসবে। আপনারা দেখেছি ইতিমধ্যে পুলিশ এবং র্যাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। আমি মনে করি অন্যান্য বাহিনীগুলিরও কিন্তু এইভাবে ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। এবং বাহিনীর ভিতর যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, অথবা চিহ্নিত করতে আমাদের মতো কমিশনকে সহায়তা করা, এই কাজটি হবে তাদের জন্য এখন মুখ্য। শুধু মাত্র নিজেদেরকে আড়াল করার জন্য বা কমিউনিটির কথা বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বা পদক্ষেপ না নিয়ে সময় ক্ষেপণ করে এই জায়গা থেকে কিন্তু নিস্তার পাওয়ার সুযোগ নাই। কারণ মনে রাখতে হবে এই অপরাধটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধটা হচ্ছে ফ্যাসিস্টের মানে নিকৃষ্ট অপরাধ। এবং সেই অপরাধদের সাথে কিন্তু এই আমাদেরই আত্মীয় স্বজন, ভাই, ব্রাদার, বন্ধু যেমন মানে গুম হয়েছেন, নিহত হয়েছেন, তেমনি আমাদেরই পরিচিত জনরাই, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাই কিন্তু এই গুমের যে ঘটনাগুলি ঘটিয়েছেন তারা কিন্তু আমাদেরই লোক। আপনাদের তদন্তে বেরিয়ে এসেছিল গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, এবং জাতিসংঘের রিপোর্টে বেরিয়ে এলো যে শেখ হাসিনাও তার দোসররা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। একটু জানতে চাই যে জাতিসংঘের রিপোর্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি সম্পূর্ণ বিষয়টা হবে রাজনৈতিক এবং সেখানে কূটনৈতিক বিষয়টাও অগ্রাধিকার পাবে। মনে রাখতে হবে যে মানবতার বিরুদ্ধে অপরাধ যারা করেন তাদের কিন্তু পালিয়ে থাকা সম্ভব না। সময়ে 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 কিন্তু পরিবর্তন দেখা যাবে। যেমন আমরা যদি এই জাতিসংঘের যে রিপোর্টটা আসছে, এই রিপোর্টটা তো আর এটা শুধু বাংলাদেশের রিপোর্ট না, জাতিসংঘ রিপোর্টটা করেছে। এবং জাতিসংঘ হচ্ছে সমস্ত রাষ্ট্রের পুঞ্জের সংগঠন, ফলে এইটার সদস্য ভারতও আছে, আমেরিকাও আছে, বাংলাদেশও আছে। এই রিপোর্টটাকে গুরুত্ব দিবে এবং এই রিপোর্টের কারণে সারা ওয়ার্ল্ডে কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন আসবে, কথা হবে এবং সামনে জাতিসংঘের যে বিভিন্ন সেকশনের যে মিটিংগুলি আছে সেখানে এগুলি উত্থাপিত হবে। এবং আমার বিশ্বাস এটা নিয়ে যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি তাহলে আন্তর্জাতিক মহল কিন্তু একটা চাপ তৈরি করে দেবে। ধন্যবাদ জানাচ্ছি নূর খান লিটন। আমরা আমাদের আয়োজনের ভারতের জনগণ হয়তো সোচ্চার হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।